সামনে কথা বলতে চাই। বাংলাদেশে ভারতের নতুন হাই কমিশনার নিয়োগে নতুন হিসেব নিকেশ হচ্ছে কেন? বাংলাদেশে এ যাবৎ 17 জন হাই কমিশনার স্বাধীন বাংলাদেশের 55 বছরে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে মাত্র 3 জন নিয়মিত ফরেন অ্যাফেয়ার্স আইএফএস ইন্ডিয়ান ফরেন সার্ভিস ক্যাডারের বাইরে মাত্র 3 জন ব্যক্তি, যেগুলোকে পলিটিক্যাল অ্যাপয়েন্টি বলা হয়, এমন দায়িত্ব পালন করেছেন। তারা হলেন সুবিমল দত্ত 1972-74, আইএস চাড্ডা এবং দেব মুখার্জি ছিলেন 1995 থেকে 2000, আর 1985 থেকে 1989 ছিলেন আইএস চাড্ডা। আর বাকি সব 14 জন এখন বর্তমানে যিনি আছেন প্রণয় ভার্মা, তিনি অভিজ্ঞ ফরেন সার্ভিস ক্যাডারের একজন কূটনীতিক এবং সাধারণত বাংলাদেশে 80-র দশকের পর থেকে পেশাদার কূটনীতিক এবং ঝানু কূটনীতিকদেরই বাংলাদেশে নিয়োগ করা হয়। কিন্তু এবারের হিসাবটা খানিকটা বলা হচ্ছে যে স্বাধীন বাংলাদেশে যখন প্রথম কূটনীতিক নিয়োগ করা হয় তখন বাংলাদেশের ভঙ্গুর বাংলাদেশ গড়ে উঠতে হবে, এমন বাংলাদেশকে লক্ষ্য করে এমন একজন অভিজ্ঞ আইসিএস অফিসারকে পাঠানো হয়েছিলেন, যিনি আইএফএস অফিসার ছিলেন না, দুদেশের সম্পর্ক উন্নয়নে। আবারও মনে হচ্ছে আলাপে মনে হচ্ছে যে এই মুহূর্তের বাংলাদেশ 24 পরবর্তী বাংলাদেশ বলা যায়, কারো ভাষায় নতুন বাংলাদেশ। এই নতুন বাংলাদেশকে কেন্দ্র করে ভারত সরকার মনে হয় যেন নতুন করে হিসেব করছেন। পেশাদার কূটনীতিকের বাইরে রাজনীতিক কিংবা সাংবাদিক বা ভিন্ন পেশা, সোজা কথা রাজনৈতিক নিয়োগের হাই কমিশনার দিতে চাইছে বা দিতে যাচ্ছে বলে এমনটাই আলাপ আলোচনা জানা যাচ্ছে। আমরা এই মুহূর্তের আলাপটা করব পশ্চিমবঙ্গের বাংলা গণমাধ্যম দ্য ওয়ালে এমন একটি স্টোরি করেছেন অমল সরকার, দ্য ওয়ালের সম্পাদক। আমরা সেই স্টোরির আলোকে এই মুহূর্তে কথা বলতে চাই। বর্তমান হাই কমিশনার প্রণয় ভার্মার মেয়াদ বেশ কিছুদিন আগেই শেষ হয়ে গেছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো ঢাকায় কে তার স্থলাভিষিক্ত হবেন তা নিয়ে নয়াদিল্লি এখনো কোনো সিদ্ধান্ত চূড়ান্ত করতে পারেনি। ফলে প্রণয় ভার্মা এখনো কাজ চালিয়ে যাচ্ছেন। বলা চলে তিনি তার উত্তরসূরির জন্য কিছুটা কাজ এগিয়ে রেখে যাচ্ছেন। তবে প্রশ্ন হচ্ছে, কে হচ্ছেন ঢাকার পরবর্তী দূত? এই মুহূর্তে নয়াদিল্লির ক্ষমতার অলিন্দে এমন কিছু নাম এবং কৌশল নিয়ে আলোচনা চলছে বা যা ভারত বাংলাদেশ সম্পর্কের প্রচলিত সমীকরণ বদলে দিতে পারে। দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছিল ইন্দোনেশিয়ায় কর্মরত ভারতের রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তীকে ঢাকায় পাঠানো হবে। তিনি আগে ঢাকায় ডেপুটি হাই কমিশনার হিসেবে কাজ করেছেন, তাই অভিজ্ঞতার কমতি ছিল না। তিনি নিজেও প্রস্তুতি শুরু করেছিলেন, কিন্তু সর্বশেষ খবর বলছে তাকে আপাতত ইন্দোনেশিয়ায় রেখে দেওয়া হতে পারে। কেন এই সিদ্ধান্ত? জানা যাচ্ছে আরএসএস ও বিজেপির শীর্ষ নেতৃত্ব বাংলাদেশে এই মুহূর্তে কোনো পেশাদার কূটনীতিকের পরিবর্তে একজন অভিজ্ঞ রাজনীতিক ও প্রশাসককে হাই কমিশনার করে পাঠানোর পক্ষপাতে। কারণ বাংলাদেশে এখন এক বিশেষ রাজনৈতিক প্রেক্ষাপট বিরাজ করছে। রাজনীতিক পাঠানোর এই ভাবনার সূত্র ধরে দুটি নাম নিয়ে সরকারি মহলে প্রবল আলোচনা চলছে। প্রথম নাম আরিফ মোহাম্মদ খান। তিনি বিহারের বর্তমান রাজ্যপাল এবং নরেন্দ্র মোদীর অত্যন্ত পছন্দের মানুষ। কানপুরের এই নেতা একসময় রাজীব গান্ধীর মন্ত্রিসভার প্রতিমন্ত্রী ছিলেন, কিন্তু শাহ বানু মামলায় সুপ্রিম কোর্টের রায় বদলে দিতে রাজীব গান্ধী যখন সংসদে আইন আনেন, তার প্রতিবাদে তিনি পদত্যাগ করেন। তার মতো হিন্দুত্ববাদী মুসলিম মুখ ভারতে বিরল। দ্বিতীয় নাম এমজে আকবর, প্রখ্যাত সাংবাদিক ও রাজীব গান্ধীর এক সময়ের বন্ধু। তিনি নরেন্দ্র মোদীর প্রথম মন্ত্রিসভায় বিদেশ প্রতিমন্ত্রী ছিলেন। এমজে আকবরের একটি বড় যোগ্যতা হলো তার বাঙালিয়ানা। পশ্চিমবঙ্গের হুগলিতে জন্ম হওয়ায় তিনি বাংলা ভাষায় দারুণ স্বচ্ছন্দ। বাংলাদেশের বুদ্ধিজীবী ও সরকারি মহলে তার দীর্ঘদিনের ব্যক্তিগত সুসম্পর্ক রয়েছে। গত 26 মার্চও তাকে দিল্লির বাংলাদেশ হাই কমিশনে দেখা গেছে। মিটু আন্দোলনের সময় তিনি মন্ত্রিসভা থেকে সরে দাঁড়ালেও বর্তমানে কৌশলগত কারণে তার নাম আবারও আলোচনায়।
তৃতীয় একটি নাম নিয়েও জোর জল্পনা আছে। তিনি হলেন কংগ্রেস নেতা শশী থারুর। কেরলের আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেস ক্ষমতায় এলে তিনি মুখ্যমন্ত্রী হওয়ার চেষ্টা করবেন, কিন্তু সেখানে আশাপূর্ণ না হলে তাকে ঢাকায় পাঠানোর সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না বিজেপি সরকার। অবাক শোনালেও সত্যি যে শশী থারুর নরেন্দ্র মোদীর অত্যন্ত আস্থাভাজন। বিদেশ নীতিতে তিনি সব সময় বর্তমান সরকারকে সমর্থন দিয়ে এসেছেন। বর্তমানে তিনি সংসদীয় কমিটির চেয়ারম্যান। সবচেয়ে বড় কথা, শশী থারুর আওয়ামী লীগের কট্টর সমালোচক ছিলেন। এমনকি শেখ হাসিনা সরকারের পতনের আগে সংসদে তার তোলা প্রশ্ন আওয়ামী লীগকে অস্বস্তিতে ফেলেছিল। এখন প্রশ্ন হলো, ভারত কেন প্রথাগত কূটনীতিকের বদলে রাজনীতিক পাঠাতে চায়? এর উত্তর লুকিয়ে আছে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায়। নয়াদিল্লি এখন বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের সঙ্গে বোঝাপড়ার পাশাপাশি প্রধান বিরোধী দল জামায়াত ইসলামের সঙ্গেও একটি কার্যকরী সম্পর্ক গড়ে তুলতে চায়। বিজেপি ও আরএসএস মনে করছে অতীতে অনেক কূটনীতিকই নির্ধারিত সময়ে কাটিয়ে ঢাকা থেকে চলে এসেছেন, কিন্তু দেশের স্বার্থে সম্পর্ক মজবুত করতে পারেননি। বর্তমান পরিস্থিতিতে তারেক রহমানের সরকারকে চাপে রাখার কৌশল হিসেবে ভারত অন্যান্য দলগুলোর সঙ্গেও কাজ করতে চায়। বিশেষ করে জামায়াত ইসলামী ও ইসলামিক দলগুলোর জোট, যারা ৭৭টি আসন নিয়ে প্রধান বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হয়েছে, তাদের সঙ্গে সুসম্পর্ক রাখাটা দিল্লির জন্য এখন কৌশলগত সিদ্ধান্ত। আওয়ামী লীগ বর্তমান সংসদে নেই এবং দলটির উপর নিষেধাজ্ঞা বলবৎ থাকায় বাংলাদেশের পরিস্থিতি এখন জটিল। এই পরিস্থিতিতে কূটনীতিকদের গদবাঁধা পথে সম্পর্কের উন্নয়ন সহজ হবে না। এখানে দরকার অবিরাম ডায়লগ বা সংলাপ। আর এই কাজে একজন অভিজ্ঞ রাজনীতিক বা প্রশাসক যতটা সফল হতে পারেন, একজন পেশাদার কূটনীতিক হয়তো ততটা নয়। ভারত চায় জামাতের সঙ্গে সুসম্পর্ক রেখে তারেক সরকারের কাছ থেকে ভারতের স্বার্থ আদায় করে নিতে। তারেক রহমান ও জামায়াতকে ঘিরে দিল্লির এই নতুন অঙ্ক কতটা সফল হবে তা সময় বলে দেবে। তবে এটাই স্পষ্ট যে প্রণয় ভার্মার উত্তরসূরি হিসেবে যেই আসুন না কেন, তাকে এক কঠিন এবং ভিন্নধর্মী কূটনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। আপনার কি মনে হয়, আরিফ মোহাম্মদ খান, এমজে আকবর নাকি শশী থারুর, কাকে পাঠানো ভারতের জন্য লাভজনক হবে? কমেন্টে আপনার মতামত জানান। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নেব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।